করছি আজকের সংবাদ। আদালতের রায় শনিবার রাজ্যের প্রায় সর্বত্র বিজেপির পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রা বের হয়, আর তা থেকে বাদ যায়নি বেলদাও। তবে বেলদায় বিজেপির দুই শিবির দুটি শোভাযাত্রা বের করায় দলের মধ্যে দ্বন্দ্ব প্রখর দেখা দিল। আদালতের রায় শনিবার রাজ্যের প্রায় সর্বত্র বিজেপির পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রা বের হয়, আর তা থেকে বাদ যায়নি বেলদাও। তবে বেলদায় বিজেপির দুই শিবির দুটি শোভাযাত্রা বের করায় দলের মধ্যে দ্বন্দ্ব প্রখর দেখা দিল। উল্লেখ করা যেতে পারে, বিজেপির জেলা সভাপতিকে কোনোভাবে মেনে নিতে পারেননি পুরানো বিজেপি কর্মীরা। এমনকি দিলীপ ঘোষ তাকে বসিয়েছেন বলে পরিষ্কার হয়ে গেছে দলের কাছে। তাই দিলীপ বিরোধী শিবির এই জেলায় এক প্রকার প্রখর। সেই মতো শনিবার বেলদা শহরে একটি শোভাযাত্রায় যখন দিলীপ ঘোষ হাঁটছেন, অপরটিতে দেখা গেল গৌরীশঙ্কর অধিকারী, শুভাশিস মহাপাত্র, রমাপ্রসাদ গিরিসহ পুরানো বিজেপি কর্মীদের। ফলে দুটি শোভাযাত্রাকে পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হলো পুলিশ প্রশাসনকে। তবে দিলীপ ঘোষ, জেলা সভাপতি সমিত কুমার মণ্ডল, প্রাক্তন জেলা সভাপতি সুদাম পণ্ডির মিছিলে হাঁটলেও তেমনভাবে কর্মী সমর্থক দেখা গেল না। অপরদিকে গৌরীশঙ্কর অধিকারী শোভাযাত্রায় দেখা গেল ভালো সংখ্যক কর্মী সমর্থক। ফলে বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব প্রখর শ্রীরামের শোভাযাত্রায় তা পরিষ্কার হয়ে গেল। ব্লক এলাকায় ভেজাল ওষুধের বিরুদ্ধে পথে নেমে মিছিল বিক্ষোভ সভা করল শাসক দল তৃণমূল কংগ্রেস।
শনিবার নারায়ণগড় দাঁতন 1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হয়। সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় প্রতিটি ব্লক এলাকায় ভেজাল ওষুধের বিরুদ্ধে পথে নেমে মিছিল ও বিক্ষোভ সভা করল শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার নারায়ণগড় দাঁতন 1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হয়। নারায়ণগড়ে মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক সূর্য অট্ট, ব্লক সভাপতি সুকুমার জানা সহ প্রমুখ। দাঁতনে নেতৃত্ব দেন ব্লক সভাপতি প্রতুল দাস সহ প্রমুখ। উল্লেখ করা যেতে পারে, যেভাবে দেশ জুড়ে ভেজাল ওষুধের কারবারের সঙ্গে সঙ্গে ওষুধের দাম বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার, তাতে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে কেন্দ্রীয় সরকার সবেতেই মানুষকে মারার চেষ্টা করছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে বাজারে ভেজাল ওষুধের রমরমা চলছে। এক প্রকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টায় মত্ত রয়েছে কেন্দ্রীয় সরকার বলে দায়ী করেন তৃণমূলের নেতৃত্বরা। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে বিক্ষোভ আন্দোলন চলছে, চলবে। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি প্রতিবাদে তৃণমূল লড়ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কণ্ঠস্বর যার গলা থেকে বেরোয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি যে ইলেকট্রনিক্স বন্ডগুলো কিনেছিল, আমরা সেক্ষেত্রে দেখেছি কোটি কোটি টাকার স্ক্যাম। হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষ তার প্রতিবাদ করেছিলেন। পরবর্তী সময় আমরা দেখলাম যে ঠিক নির্বাচনকে 6-7 মাস পেরিয়েছে, তারপরে যাদের কাছ থেকে ইলেকট্রনিক্স বন্ড নেওয়া হয়েছিল, সেই ইলেকট্রনিক্স বন্ডের বিনিময়ে তাদেরকে তাদের ব্যবসার ক্ষেত্রে একটা মুনাফা অর্জনের অবারিত দ্বার খুলে দেওয়া হলো। সেক্ষেত্রে একটা গ্যাসের ট্যাবলেটের দাম যদি 10 টাকা হয়, তাকে 30 টাকা বিক্রি করার অনুমোদন দেওয়া হলো। ঠিক একই রকম জীবনদায়ী প্রায় 90টি ওষুধ, এছাড়াও প্রায় একাধিক ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। সেটা নিয়ে প্রতিবাদ যেমন সংসদে হয়েছে, লোকসভাতে যেমন হয়েছে, রাজ্যসভাতে হয়েছে, সারা ভারতবর্ষে নানান ক্ষেত্রে হয়েছে। কিন্তু যোদ্ধার আন্দোলন পশ্চিমবাংলার মাটি থেকে আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার যে দিল্লিতে চলছে তাকে আমরা ভাবতে বলছি, এবং তার এই ধরনের যে পদক্ষেপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা আজকে সারা বাংলাব্যাপী সামিল করেছি। তাই আমি শুভবুদ্ধি সম্পন্ন নারায়ণগড়ের প্রত্যেকটি মানুষজনকে বলবো যে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন মানুষের জীবনের যে কোনো দৈনন্দিন প্রয়োজন আছে, যেমন ওষুধের বিশেষ করে প্রয়োজনটা আছে, ঠিক তেমনি নিত্য প্রয়োজনীয় জিনিসেরও প্রয়োজন আছে। আজকে নিয়ন্ত্রণহীন একটা সরকার, খামখেয়ালি সরকার ভারতবর্ষ পরিচালনা করছে, তার বিরুদ্ধে আপনাদেরকে সবাইকে জনমত তৈরি করতে হবে। এছাড়াও একটা এগ্রেসিভ নীতি যেটা নেওয়া হয়েছে, বিরোধীর রাজনৈতিক দল যদি কোনো রাজ্যে থাকে তাকে রাষ্ট্রীয় সন্ত্রাস তার বিরুদ্ধে তৈরি করা, এমনকি ভারতবর্ষের বিচার ব্যবস্থাকেও একটা কলুষিত করা হচ্ছে। আগের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাকে তার অবসরের পরেই তাকে 1 মাসের মধ্যে রাজ্যসভার মেম্বার করা হলো। গত পরশুদিন একটি রায় বেরিয়েছে, জানেন, 26,000 শিক্ষককে কেন্দ্র করে। সেই শিক্ষকের যে কেন্দ্র করে আজকে যে রায় দেওয়া হয়েছে, সেই রায় নিয়ে আজকে প্রত্যেকটি যে চিন্তাশীল ব্যক্তি তারা সমালোচনা করছেন। ছাত্রছাত্রী যারা পরীক্ষায় পাশ করে চাকরি করছিলেন তারা হতাশাগ্রস্ত। আমরা বাংলার মানুষ এবং আমাদের ক্যাবিনেট, আমাদের সরকার পরিষ্কার কথায় বলেছিলেন যে আপনি যাদেরকে যে সিবিআই তদন্ত করছে সেই সিবিআইকে নিশ্চিত দায়িত্ব নিতে হবে
যে কারা বৈধ কারা অবৈধ নয়, কিন্তু সিবিআই যদি তদন্তের সাপেক্ষে যদি সুপ্রিম কোর্ট রায় প্রদান করে তাহলে সিবিআই এর দায়িত্ব কারা বৈধ কারা অবৈধ নয়, কিন্তু সেটাকে ধোঁয়াশা রেখে মাননীয় বিচারপতি, আমি সমালোচনা করতে চাই না, নিশ্চিতভাবে আমি একজন ভারতীয়, ভারতের বিচার ব্যবস্থাকে মান্যতা দেব, কিন্তু মাননীয় বিচারপতির তার উদ্দেশ্যে এবং তাকে পুনর্বিবেচনার জন্য আবেদন জানাবো যে এটা যে পরিস্থিতি তৈরি করা হলো বাংলার মাটিতে, শুধু 26,000 পরিবার নয়, তার সঙ্গেও আরো কমপক্ষে 10 জন 15 জন করে, তাহলে কয়েক লক্ষ মানুষের পরিবার আজকে সর্বহারা। তাই ভাবার জন্য আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যেমন বারবার বলা হয়েছে, ঠিক তেমনি আমরা একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার কাছে আমাদের আপিল যে বিষয়টি পুনর্বিবেচনা করে যাতে সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই এবং আর বেশিক্ষণ বিলম্ব না করে সবাইকে যথাস্থানে সম্মান নমস্কার। নারায়ণগড়ের পথ চলতি মানুষ, দোকানদার সবাইকে আমার নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করে আমি আজকে সভা শেষ করার কথা বললাম এবং সভা শেষ হলো। সাধারণ মানুষের পেটে লাঠি মারছে কেন বলে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। তৃণমূলের রাজপথে সন্ত্রাসকারী বিজেপি হুঁশিয়ার, তৃণমূলের রাজপথে সন্ত্রাসকারী বিজেপি হুঁশিয়ার। বিজেপি তুমি চেনে রাখো, ধর্মের নামে সুরসুরি দিয়ে ভোট দিয়েছে, তা যায় না, যাবে না, বাংলাকে বিভাজন করা যায় না, যাবে না। সাধারণ মানুষের পেটে লাঠি মারছে কেন বলে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। তৃণমূলের রাজপথে সন্ত্রাসকারী বিজেপি হুঁশিয়ার, তৃণমূলের রাজপথে সন্ত্রাসকারী বিজেপি হুঁশিয়ার। বিজেপি তুমি চেনে ক্ষান্ত থাকলে হবে না, অঞ্চলে অঞ্চলে বুথে বুথে মানুষকে গিয়ে বলতে হবে, বোঝাতে হবে এই বিজেপি সাম্প্রদায়িক শক্তি ছাড়া আর কিছু নয়। যারা মানুষকে, গরিব মানুষের পেটে লাথি মেরে সরকারে থাকার চেষ্টা করছে, এদেরকে আগামী দিনে জ্বর থেকে উৎখাত করার আহ্বান আপনাদেরকে কাঁধে দায়িত্ব নিতে হবে, বুথে বুথে গিয়ে সেই দায়িত্ব আপনাদের তুলে নিতে হবে। আরেকটি কথা বলে আমার ছোট্ট কথা শেষ করব। এই দাঁতন ব্লক আমাদের পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক জেলার সবচেয়ে শক্তিশালী মজবুত তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। এই ঘাঁটি যে ভাঙতে চেষ্টা করবে, যারা তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের খেয়ে তৃণমূল কংগ্রেসের পরে তৃণমূল কংগ্রেসের সাথে গদ্দারি করার চেষ্টা করবে, জেনে রাখুন আগামী দিনে দল আপনাদেরকে চিহ্নিত করবে এবং শুভেন্দু অধিকারী এবং অন্যান্যদের মতো দল থেকে আপনাদেরকেও বহিষ্কার করে দেবে। তৃণমূল কংগ্রেস মানে শক্তিশালী সংগঠন, শুধুমাত্র যারা আমরা দলটা করি তারা নয়, সর্বসাধারণকে নিয়ে তৃণমূল কংগ্রেস। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ব্লক সভাপতি তার নেতৃত্বে এই ব্লক আগেও শক্তিশালী ছিল, আগামী দিনে আরো সুদৃঢ় শক্তিশালী হবে। 2026 সালে যিনি এখান থেকে প্রার্থী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত যিনি প্রার্থী হবেন, তাকে দাঁতন ব্লক থেকে আমাদের এই বিধানসভা থেকে সবচেয়ে হাই স্পিডে যদি আনতে হবে, এই অঙ্গীকার আমাদের সকলকে নিতে হবে। এইটুকু আপনাদের কাছে অনুরোধের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আওয়াজ তুলতে হবে, সাধারণ মানুষের হয়ে আওয়াজ তুলতে রাখার আহ্বান আছেন। বিগত কয়েকদিন আগে কেন্দ্রের নরেন্দ্র মোদী বিজেপি সরকার জীবনদায়ী ওষুধের দাম ডবল করে দিয়েছে, যার প্রতিবাদে একমাত্র সারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন এবং তাকে সামনে রেখে তিনি বলেছিলেন
4 এপ্রিল এবং 5 এপ্রিল ব্লকে ব্লকে মিছিল করতে হবে, এর প্রতিবাদ সভা করতে হবে। তার লক্ষ্যে আমরা আজকে দাঁতুন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মানুষকে নিয়ে আজকে আমরা এই ধিক্কার মিছিল করলাম এবং প্রতিবাদ করলাম, যাতে অবিলম্বে জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়। তার লক্ষ্যে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং মিছিল। আগামী দিনে আমাদের বৃহত্তম আন্দোলনে আমরা যাব। আমাদের নেত্রী ঘোষিত কর্মসূচি যা দিবেন, আমরা দাঁতুন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সারা জীবন করে আসছি। আগামী দিনে তার বৃহত্তম আন্দোলনে। বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাসদার নির্দেশ, তাই খালি করে দিতে হবে লেডিস হোস্টেল। ছাত্রীদের জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল। লেডিস হোস্টেল খালি করে ছাত্রীদের চলে যাওয়ার নির্দেশ। পরীক্ষার মুখে এই নির্দেশে দিশেহারা ছাত্রীরা। ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজে ছাত্রী হোস্টেল ছাত্রীদের গতকালই ছেড়ে দিতে বলেন প্রিন্সিপাল। বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাসদার নির্দেশ, তাই খালি করে দিতে হবে লেডিস হোস্টেল। ছাত্রীদের জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল। লেডিস হোস্টেল খালি করে ছাত্রীদের চলে যাওয়ার নির্দেশ। পরীক্ষার মুখে এই নির্দেশে দিশেহারা ছাত্রীরা। ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজে ছাত্রী হোস্টেলের ছাত্রীদের গতকালই ছেড়ে দিতে বলেন প্রিন্সিপাল। ছাত্রীরা কারণ জানতে চাইলে জানানো হয় উপর থেকে নির্দেশ রয়েছে। এই নির্দেশে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাসদার তার নির্দেশে ছাত্রীবাস খালি করতে বলেছেন বলে জানান কলেজের অধ্যক্ষ। বক্তব্য ছাত্রীদের। এদিকে ছাত্রীরা হোস্টেল ছাড়তে অনড়। এই পরীক্ষার সময় তারা কিভাবে বাড়ি থেকে যাতায়াত করবে? একজন বনপ্রতিমন্ত্রী কিভাবে এতগুলো ছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন? মানিকপাড়া কলেজে ছাত্রীদের থাকার হোস্টেলে কোনো সিকিউরিটি গার্ড নেই। আগে 2 জন থাকলেও বর্তমানে টাকার জন্য গার্ড রাখা হয়নি। তাই ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেয় আর হোস্টেলে ছাত্রী রাখা যাবে না। ম্যানেজিং কমিটিতে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বক্তব্য প্রিন্সিপালের। সেই মতো প্রিন্সিপাল ছাত্রীদের ঘর খালির নির্দেশ দেন। সমস্তটা জানিয়ে তিনি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মন্ত্রী বীরবাহা হাসদাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান। তবে তার কোনো উত্তর এখনও দেননি বীরবাহা। যদিও ক্যামেরার সামনে প্রিন্সিপাল জানান ছাত্রীদের জন্য তিনি ব্যবস্থা করবেন। অপরদিকে ছাত্রীরা নিরাপত্তা রক্ষী ছাড়াই হোস্টেলে আছেন এবং পরীক্ষা পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। যদিও 2 জন ছাত্রীকে ইতিমধ্যেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় ছাত্রীরা। এই ছবিটা নাও, দিলে ভালো বুঝাবে যে এটাই গার্লস হোস্টেল আর যেগুলো যাচ্ছে। কি নাম তোমার? যমুনা মুর্মু। তোমাদের হোস্টেলে কি কি সমস্যাটা কি? আমাদেরকে এখানে যেতে বলেছে কে বলেছে? প্রিন্সিপাল ম্যাডাম। কেন? উপর থেকে অর্ডার এসেছে নাকি, তাই আমাকে যেতে বলেছে। কতজন থাকো তোমরা এই হোস্টেলে? 8 জন, 2 জন থাকবে বলে এসেছিল, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মানে এই হোস্টেল থেকে উঠে যাওয়ার জন্য তাকে ফিরিয়েও দেওয়া হয়? না, তারা নোটিশ আবেদন দিয়েছিল যে এখানে থাকবে বলে, হ্যাঁ। কিন্তু আমাদেরকে চলে যেতে বলছে, তাই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে হঠাৎ করে কেন এখান থেকে উঠে যেতে বলছে হোস্টেল থেকে তোমাদের? আমরা কারণ জানতে চেয়েছি, তারা কিছু বলেনি। তোমাদের কলেজের কে বলেছে, নির্দেশ দিয়েছে, এটা কিছু জানো? প্রিন্সিপাল ম্যাডাম। তো সেক্ষেত্রে প্রিন্সিপাল ম্যাডামকে জানিয়েছিলে? হ্যাঁ, জানিয়েছিলাম। উনি কি বলেছেন? ব্যবস্থা নেব। কবে নেবে? সামনে তো তোমাদের পরীক্ষা রয়েছে। হ্যাঁ, তোমরা কি চাইছো? যাতে আমাদেরকে এখানে থাকা হোক, আমাদের পরীক্ষা সামনে তো, হুম। যাতে আমরা ভালোভাবে দিতে পারি। কি নাম তোমার? দীপাঞ্জনা মুর্মু। কি হয়েছে? ওই যে 2 তারিখ বিকেলে মানে 3:30টার দিকে তখন আমাদেরকে প্রিন্সিপাল ম্যাডাম ডাকেন এবং বলেন যে তোমাদেরকে হোস্টেল ছাড়তে হবে। তো আমরা জিজ্ঞাসা করি কী হলো, কেন হঠাৎ করে, দিয়ে বলছেন যে আমাকে উপর থেকে এটাই বলা হয়েছে, ছাড়তে হবে। কে বলেছেন? প্রেসিডেন্ট। কে প্রেসিডেন্ট কে আছে তোমাদের কলেজের? কে আছেন? বীরবাহা হাসদা। বলুন, কি বলছেন? বীরবাহা হাসদা। আচ্ছা, তো এই বিষয়ে তোমাদের প্রেসিডেন্টকে জানাওনি তোমরা? জানিয়েছো? জানিয়েছি। হ্যাঁ, কি বলছো? জানিয়েছি। তো সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখছেন, বলেন তো। তোমাদের তো পরীক্ষা রয়েছে সামনে। হ্যাঁ, পরীক্ষা রয়েছে সামনে, ওটাই ভাবছি কোথায় যাবো এখন। অনেকে কি চলে গেছেন এখান থেকে? না, কেউ? সবাই আছি।
ওই চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছ? না, আমরা যেতে পারবো না এখন। কোথায় যাবো এখন? আমাদের বাড়ি অনেক দূরে। বাড়িও অনেক দূরে। তোমরা কি চাইছো? আমরা এখন পড়াশোনা করতে চাইছি এখানে থেকে। কোথায় যাবো এখন? এটা কি নাম তোমার? দীপাঞ্জনা মুর্মু। ওনার সাথে কথা বলে আমরা ব্যাপারটা সলভ করছি। নিশ্চয়ই আমরা মেয়েদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি মানে টেম্পোরারি ছাড়ে, কিন্তু ওরা যেহেতু ছাড়তে চায় না, তো আমরা চেষ্টা করছি ওরা যাতে থাকে এবং আমরা ব্যাপারটা ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করছি। হোস্টেল ছিল এবং থাকবে, মানে এটা তো মানে আপনাদের যিনি রয়েছেন চার্জে এখানে মন্ত্রী রয়েছেন, তো উনি আমাদের প্রেসিডেন্ট। ওনার সাথে কথা বলা হয়েছে? ওনার সাথে কমিউনিকেট করেছি। এখন উনি মানে ওনার বক্তব্য তো আমার কাছে এসে পৌঁছায়নি। আমি আবারও মানে করব, মানে যোগাযোগ করার চেষ্টা করব। জল জঙ্গল জমির অধিকার বুঝে নিতে এবার রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি। গ্রাম সভা গঠন করে নিজেদের অধিকার বুঝে নেওয়ার দাবির পক্ষে শুক্রবার ঝাড়গ্রাম বনাধিকার গ্রাম সভা মোর্চার ৪র্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জল জঙ্গল জমির অধিকার বুঝে নিতে এবার রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি। গ্রাম সভা গঠন করে নিজেদের অধিকার বুঝে নেওয়ার দাবির পক্ষে শুক্রবার ঝাড়গ্রাম বনাধিকার গ্রাম সভা মোর্চার ৪র্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝাড়গ্রামের নয়াগ্রামে ১১ এবং বিনপুর ২-এ ১১টি গ্রাম সভা গঠন হয়েছে। এই সম্মেলনে ঝাড়গ্রাম বাদেও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রাম সভার প্রতিনিধিরা এবং জাতীয় স্তরে বনাধিকার আন্দোলনের নেতা মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার কেশব গুমলে উপস্থিত ছিলেন। সমাজকর্মী ঝর্ণা আচার্য বলেন, আদিবাসী লোধা সম্প্রদায়ের বনাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করেন। অভিযোগ, গ্রামসভা পক্ষ থেকে মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকের কাছে দাবিপত্র জমা করা হলেও গত ৫ বছর ধরে কোনো সুরাহা করা হয়নি। তাই এবার রাস্তায় নামার হুঁশিয়ারি দেওয়া হয়। আগামী ২৫শে এপ্রিল ঝাড়গ্রামের রাস্তায় নেমে প্রতিবাদ ও জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হবে। জেনে গ্রামে গ্রামে মানুষকে বলেছি, মানুষ জেনেছে, গ্রামসভা গঠন করে দাবি প্রক্রিয়া করে দাবি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা দাবি স্বীকৃত হয়নি। জেলা প্রশাসন এখানে যারা আছেন বিভিন্ন সময়ে এসছেন। আজ দীর্ঘ ৪-৫ বছর ধরে আমরা প্রতিনিধিরা গিয়ে দেখা করছি এসডিওর সাথে, ডিএমের সাথে, কোনো রকম কোনো সুরাহা হয়নি। রিসেন্টলি আমি নতুন যে এসডিও এসছেন ঝাড়গ্রামে, তার সাথে দেখা করতে গেছিলাম। উনি বললেন যে আমি জেনেছি এখানে দীর্ঘদিন ধরে পাট্টা দেওয়া হয়নি। আমি বলেছিলাম যে বিষয়টা শুধু পাট্টা নয় স্যার, বিষয়টা হচ্ছে তার যে দিচ্ছি, তো সেই অধিকারটা কেন এখানে লোকেরা পাবে না? যদি একটা জঙ্গল এলাকা, এখানে আমাদের ব্যক্তিগত সামুদায়িক স্তরে পাট্টাটা আমরা পেতে পারি। এই সম্মেলন থেকে কি তাহলে রাস্তায় নামারই একটা বার্তা দেওয়া হচ্ছে? প্রথম হচ্ছে আমরা একটা মোটামুটি ঠিক হচ্ছে যে এই মাসের শেষের দিকেই আমরা একটা ঝাড়গ্রামে রাস্তায় নেমে একটা এসডিওকে ডেপুটেশন দেব। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা আচার্য, আমি একজন বনাধিকার আন্দোলন। ফের জঙ্গলে আগুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার দুপুরে ঝাড়গ্রামের একলব্য রামকৃষ্ণ মিশনের উল্টো দিকের শাল জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এর আগেও বিভিন্ন জঙ্গলে এক ধরনের অসাধু ব্যক্তিরা আগুন লাগিয়ে দেয়। সেই একই ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলা শহরের পার্শ্ববর্তী শাল জঙ্গলে। ফের জঙ্গলে আগুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার দুপুরে ঝাড়গ্রামের একলব্য রামকৃষ্ণ মিশনের উল্টো দিকের শাল জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এর আগেও বিভিন্ন জঙ্গলে এক ধরনের অসাধু ব্যক্তিরা আগুন লাগিয়ে দেয়। সেই একই ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলা শহরের পার্শ্ববর্তী শাল জঙ্গলে। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্যপ্রাণীর, নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ। একদিকে তীব্র গরম, অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায়। তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাউ দাউ করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে জঙ্গলে। সাধারণ মানুষ মনে করছে বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে আরও সচেতন করার প্রয়োজন রয়েছে।
প্রতি বছরের ন্যায় এই বছরও দাঁতন এক ব্লকের গ্রামীণ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে শনিবার দাঁতনের একটি কক্ষে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিনের সম্মেলনে প্রতিনিধি সহ সংগঠনের কর্তারা হাজির ছিলেন। বিশেষ করে আজ তারা দীর্ঘদিন ধরে নানা দাবি জানিয়ে এলেও সরকার তাদের দাবি মানছে না। এরপরে তাদের দাবি না মানা হলে তারা ফের আন্দোলনে নামবেন বলে সম্মেলন থেকে তা পরিষ্কার জানিয়ে দেন নেতৃত্বরা। নমস্কার, 1 নম্বর ব্লক করছি উপস্থিত আমাদের কাছের ব্লক নারায়ণগড়, আমরা সবাই মিলে আমাদের এই সর্ববৃহৎ যে সংগঠন আছে আমরা সবাই মিলে এক হয়ে আরো সুন্দরভাবে এই সংগঠনকে মজবুত করে আমরা কিভাবে পথ চলতে পারি সেই আহ্বান জানিয়ে আমি সবাইকে যথাযোগ্য স্থানে ধরুন যদি আজকে আমরা পিএমপি রাজ্য সম্মেলন সংগঠিত হয়ে গেল, সেখানে তারা অবশ্যই এই সর্বভারতীয় সংগঠনের মুখ্য উপদেষ্টা যিনি আমাদের তার কথা অনুযায়ী এবারে আমরা যে রাজ্য সম্মেলন আমাদের মধ্যে প্রতিম এমএসসি 2011 এবং আজকে উপস্থিত ধরতে হবে, না হলে পরে যে আগে আমাদের আগে যে ডাক্তারবাবু বললেন যে টিচার চলে গেছে বলে কেউ রাস্তায় নামেনি, সেরকম ডাক্তার চলে গেলে পরেও কেউ রাস্তায় নামবে না যদি মানুষের মধ্যে সেই বিশ্বাসটা না তৈরি হয়। তো আগে আমার যেগুলো বলার ছিল সেগুলো সবাই আগের ডাক্তারবাবুরা সেইগুলোই বললো, সেটা দেখে খুব ভালো লেগেছে। আর জ্বর নিয়ে বলতে বললেন, জ্বর নিয়ে বলবো যে দেখুন, প্রথমেই পেশেন্ট জ্বর আসবে, গ্রামীণ ডাক্তারের কাছে আসবে, এসে দুটো বড়ি খাবে, খেয়ে বলবে যে না আমার জ্বর কমাতে হবে। তার জন্য আপনারা যেটা করেন সাধারণত কোনো অ্যাজিথ্রোমাইসিন বা সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক দেন, কিন্তু আমি বলবো যে তা না করে আপনি যদি পেশেন্টকে একটু কাউন্সিলিং করে বোঝান যে বাবু আরো একদিন অপেক্ষা করো, জ্বর আসলে পরে প্যারাসিটামল আর ওআরএসটাই খাও, তোমার জ্বরটা কমে যাবে, এটা করে দেখতে পারেন, তাতে কিন্তু আপনার উপর পেশেন্টের ভরসা বাড়বে। কারণ এগুলো অনেক আমি ভেবে দেখলাম যে একটা অ্যান্টিবায়োটিক যখনই দেওয়া হবে তার রেজিস্ট্যান্স মানে আস্তে আস্তে তার কার্যক্ষমতা কমবে। সেটাও যদি বাদ দিই, প্রথম যেটা সবচেয়ে বেশি এফেক্ট করবে, একটা অ্যান্টিবায়োটিক খেলেই পেশেন্ট দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে গেলেই তার আরো তার কষ্ট হবে এবং তখনই সে আবার তাকে ছুটতে হবে কোনো অন্য জায়গায় বা অন্য হসপিটালে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি শুধু জ্বর এসছে একটা প্যারাসিটামল আর দুর্বল লাগলে শুধু ওআরএস খেতে বলেন, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টটা দুদিন পর যখন জ্বর কমে যাবে তখন সে ভালো হয়ে যাবে। তো অযথা আর কি অ্যান্টিবায়োটিক মানে চার্জ না করাটাই ভালো হবে। প্রথমে 3 দিন আপনারা মোটামুটি অপেক্ষা করবেন যে জ্বরটা অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন যেগুলো সাধারণত দেওয়া হয় এখানে, সেগুলো দিয়ে চালু করলেন, 2 দিন আরো অপেক্ষা করলেন, অ্যান্টিবায়োটিক চললো, যদি জ্বর না কমে তখন 6 নম্বর বা 7 নম্বর দিনের মাথায় গিয়ে আমরা রক্ত পরীক্ষার কথা ভাববো। কারণ উইডাল টেস্ট বা ডেঙ্গু NS1 বা এগুলো কোনোটাই মানে 6 বা 7 নম্বর দিনের জ্বর যদি থাকে তাহলে সেটা রিপোর্টটা ঠিক মতো আসে।
না হলে যে 2 নম্বর বা 3 নম্বর দিনে যে রিপোর্টগুলো আমরা দেখি পজিটিভ বা নেগেটিভ, সেগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ থাকে। মানে হওয়ার কথা ছিল হয়তো নেগেটিভ, এসছে পজিটিভ, নাহলে এসছে পজিটিভ, হওয়ার কথা ছিল নেগেটিভ, এরকম রিপোর্টটা ঠিক মতো আসে না। তো যদি ব্লাড টেস্ট একান্তে অতদূর যেতে হয় তাহলে 6 বা 7 নম্বর দিনের মাথায় গিয়ে এই রিপোর্টগুলো পাওয়ালে পরে ভালো হয়। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।